টাস্ক 2 এর এই দ্বিতীয় লেকচারে আমি আজ আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ডিসকাশন এসে লিখব। তো ডিসকাশন এসে নিয়ে আমি কথা বলার জন্য আমি এখানে দুটো কোশ্চেনকে দেখাচ্ছি, প্রথম কোশ্চেন এবং দ্বিতীয় কোশ্চেন। যদি আপনারা দেখুন, আপনার শেষ লাইন ছাড়া সব কোশ্চেনের সব সেন্টেন্স বা সব ওয়ার্ডগুলো কিন্তু এক। শেষ লাইন এসে এখানে প্রথম কোশ্চেনটা দেখুন, এখানে আছে ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট, যেটা আমরা গত ক্লাসে আমরা সলভ করেছিলাম বা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যেটা হলো আর্গুমেন্টিভ অ্যাসে। এর পরের এই কোশ্চেনটাতে আছে অ্যানালাইজ বোথ সাইডস অফ দিস আর্গুমেন্ট। এই যদিও শেষ ওয়ার্ডটা আর্গুমেন্ট, কিন্তু এখানে টোটাল অর্থটা দাঁড়ায় যে আমরা দুটো সাইড বা দুটো দিক নিয়ে আলোচনা করতে হবে। তো আমি যেটা আর্গুমেন্টিভ অ্যাসেতে করেছিলাম সেটা হলো যে তর্ক বিতর্কের মতো আমরা একদিকে চলে গিয়েছিলাম, পক্ষে অথবা বিপক্ষে গিয়ে আমরা সেই পক্ষ নিয়েই আমি সবকিছু লিখেছিলাম। কিন্তু ডিসকাশন অ্যাসেতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা কোনো দলের পক্ষে না। ধরুন বাংলাদেশ এবং জিম্বাবুয়ের খেলা হচ্ছে, তো আমি দুটো দলকেই সাপোর্ট করি। আমি বাংলাদেশকেও ভালো বলবো, বাংলাদেশের আবার জিম্বাবুয়েকেও ভালো বলবো, বাংলাদেশকে খারাপ বললে জিম্বাবুয়েকেও খারাপ বলবো। সো এই যে দুই দিকে ভারসাম্য নেওয়া এবং দুই দিকে ভারসাম্য নেওয়ার পরে শেষের দিকে একটা দিকে শেষে আমি একটা দিক নিয়ে একটু বললাম। বাট এখানে যেহেতু কথাটা আছে যে অ্যানালাইজ বোথ সাইডস অফ দিস আর্গুমেন্ট, তো আমি যদি বলি যে আমার দুটো আর্গুমেন্টের দুটো দিক কি, দুটো দিক হবে যে টেকনোলজি উইল কমপ্লিটলি রিপ্লেস দ্য টিচার ইন দ্য ক্লাসরুম। টেকনোলজি আমার ক্লাসরুম থেকে টিচার সরিয়ে দেবে নাকি দেবে না। তাহলে আমার আর্গুমেন্টের দুটো সাইড হলো, একটা চাচ্ছে আমার টেকনোলজি এসে আমার টিচারকে সরিয়ে দেবে, এটা ভালো, আর একটা বলছে যে না, টেকনোলজি এসে টিচারকে সরাতে পারবে না, এটা ভালো না। এই যে দুটোর দিক, এই দুটো দিক নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে যখন আমাদের কোশ্চেনের শেষে এরকম অ্যানালাইজ থাকবে, যা ডিসকাস থাকবে অথবা ক্রিটিক থাকবে, এই ধরনের যখন থাকবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেটা যদি আমরা আর্গুমেন্টিভ এসের স্টাইলে লিখি সেক্ষেত্রে আমরা মার্কস পাবো না। আর্গুমেন্টিভ এসের ক্ষেত্রে থাকবে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, স্টেট পুরো আমাদেরকে বলে দেওয়া হবে যে তুমি কোন পক্ষে যেতে চাও বা তুমি রাজি, তুমি কি পক্ষে অথবা বিপক্ষে। বাট এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যখন অ্যানালাইজ করতে হবে বোথ সাইড, সো আসুন আমরা দুই দিক কিভাবে অ্যানালাইজ করব। সো আমি সরাসরি আনসারে চলে যাই, তারপরে আমি আনসারটা দেখার পর আমি প্রতিটা লাইন নিয়ে আলোচনা করব। তো যারা এই লেকচারটা দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব তারা নাম্বার 16 বা এর আগের লেকচারটা দেখার জন্য, তাহলে আপনারা সহজেই এই লেকচারের সঙ্গে কোপ করতে পারবেন। এখানে দেখুন আমি শুরু করছি, আমার এখানে ইন্ট্রোডাকশন যেটা আছে সেটা এর আগের ক্লাসে আমি দেখিয়েছি যে কিভাবে ইন্ট্রোডাকশন লিখবো। সো আর্গুমেন্টিভ অ্যাসে এবং ডিসকাশন অ্যাসের ইন্ট্রোডাকশন লেখার জন্য কিছু পার্থক্য আমাদের আছে, সেই পার্থক্যটা আমি আপনাদেরকে বলবো, তাহলে আপনারা সহজেই সেটা বুঝতে পারবেন যে কেন আসলে। এখানে দেখুন আমার ইন্ট্রোডাকশনটা প্রথম এই যে 4টা লাইন, সেটা আমার ইন্ট্রোডাকশন। এখানে প্রথম লাইনটা ইন টুডেজ ওয়ার্ল্ড দ্য ইউজ অফ টেকনোলজি ইজ এভার ইনক্রিজিং, এই লাইনটা হলো যে আমার ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। এটা আগের আর্গুমেন্টিভ এসের মতোই, আমি রচনা শুরু করার জন্য প্রথমে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স ব্যবহার করব। এরপর আমরা কিন্তু এসেছি যে ইভেন ইন ক্লাসরুম টেকনোলজি ক্যান বি কমনলি সিন, তারপর আমরা ইউজ করেছি একটা ডিটেল ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম আসলে ডিটেল ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স কি বা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স কি। এর পরের লাইনটাতে এসে গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা মতো আমরা না করে আমরা এখানে করেছি যে একটা লাইন ব্যবহার করেছি, যেটা আমরা এভাবে লিখবো যে আসলে আমি যে এই যে মতটা, এই যে আর্গুমেন্টটা, আমার এখানে যে একটা
আমার কোয়েশ্চেন আছে যে আসলে অনেকে পক্ষ নেয়, অনেকে বিপক্ষ নেয়। তো এটাকে অনেকেই সাপোর্ট করে, আবার অনেকে সাপোর্ট করে না। সো এই লাইনটাকে আমি যেভাবে লিখেছি সেটা হলো যে, "দ্য আর্গুমেন্ট দ্যাট টেকনোলজি উইল কমপ্লিটলি রিপ্লেস দ্য টিচার", এটা কিন্তু আমি কোয়েশ্চেন থেকে এই ধরনের কিছু শব্দ বা সেন্টেন্সের একটি অংশ আমি কোয়েশ্চেন থেকে কপি করতে পারবো। কারণ যেহেতু আমি এর আগেই বলেছি, যেহেতু আমি ইন্ট্রোডাকশনটা এমনভাবে লিখবো যাতে আমার কোয়েশ্চেনটা আনসার রিফ্লেক্ট করে, এবং আমি আসলে কি লিখতে যাচ্ছি আনসার হিসেবে পুরো এসেতে, সেটাও যেন আসলে সবাই বুঝতে পারে। সো আমি এখানে দেখিয়েছি যে ৩ নম্বর লাইনটা, "দ্য আর্গুমেন্ট দ্যাট টেকনোলজি উইল কমপ্লিটলি রিপ্লেস দ্য টিচার ইন দ্য ক্লাসরুম ইজ এ সাবজেক্ট", যেটা একটা বিষয়, যে টিচার সরিয়ে দেবে না টিচার থাকবে, টেকনোলজি ইজ বোথ সাপোর্টেড, যেটা অনেকের পক্ষে আছে, এবং তারপর আমি বলেছি যে আবার অনেকের পক্ষে নেই। যেহেতু একটা জিনিস বুঝার চেষ্টা করুন, যেহেতু আর্গুমেন্টিভ এসেতে আমি বলেছি যে এক পক্ষ চলে গিয়েছে, বলেছিলাম যে ইট ইজ অ্যাগ্রিড দ্যাট ক্লাসরুম থেকে টিচারকে সরানো যাবে না, অথবা আমি বলেছি যে ইট ইজ অ্যাগ্রিড দ্যাট, সরাসরি আমি একটা আর্গুমেন্টিভ এসেতে আমি সরাসরি একদিকে চলে যাব, কিন্তু এখানে আমি এমনভাবে বলছি যে হ্যাঁ আসলে ক্লাসরুম থেকে সরবে, অনেকে বলছে সরে যাবে, অনেকে বলবে সরবে না। সো আমি ডেফিনিট কোনো কিছু আসলে ইউজ করব না আমার ইন্ট্রোডাকশনের ৩ নাম্বার লাইনে। আমি এরকম ধরনের একটা সেন্টেন্স ব্যবহার করব। তারপর ৪ নম্বর লাইনে গিয়ে আমি বলছি যে আমি কি কেন ২ পক্ষ চায়? সো এই ২ পক্ষ যেহেতু চায়, আমি এটাকে কিভাবে পুরো এসেতে আমি সেটা বর্ণনা করব। সেজন্য আমি বলেছি যে এই উভয় দিক, both sides of this argument will be analyzed before a reasoned conclusion is drawn. সো আমার এই ইন্ট্রোডাকশনটা পড়ে যেটা বুঝতে পারছে রাইটার বা পাঠক, যে হ্যাঁ আমি দুদিক নিয়ে আলোচনা করব এবং শেষের দিকে গিয়ে আমি একটা সিদ্ধান্তে উপনীত হব। বাট আমি এর আগেই কিন্তু দুদিকটাকেই বিশ্লেষণ করব বা দুই দিকটাকেই ডিসকাস করব। আসলে প্রথম দিকের যে ডিসকাসটা, সেটাকে আমি এভাবে করেছি যে আপনারা যারা আর্গুমেন্টিভ এসে পড়েছেন সেখানে আপনারা দেখেছেন যে আমি দুটো পয়েন্ট ব্যবহার করেছি আমার টপিকস, আমার থিসিসের সঙ্গে মিলিয়ে আমি দুটো থিসিস বা আউটলাইন সেন্টেন্সের কে সাপোর্ট করার জন্য আমি দুটো পয়েন্ট লিখেছি। কিন্তু এখানে আমি দুটো পয়েন্ট দিয়ে দুটো প্যারাগ্রাফ লিখব। প্রথম পয়েন্ট দিয়ে যে প্যারাগ্রাফটা লিখব সেটা আমি বলছি যে, চিন্তা করুন দুইজন মানুষ আছে এক্স এবং ওয়াই। এক্স সাপোর্ট করছে যে ক্লাসরুম থেকে টেকনোলজি সরিয়ে দিলে, এটা ক্লাসরুম থেকে টিচারকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে টেকনোলজি সেই জায়গাটা নিতে পারবে। আর ওয়াই, মিস্টার ওয়াই বলছে যে না, পারবে না। তো আমি এক্স এর পক্ষ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখব, ওয়াই এর পক্ষ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো, এবং কনক্লুশনে গিয়ে এক্স এবং ওয়াই এর মধ্যে যারটা আমার মনে হবে যে আসলে বেশি রিয়েলিস্টিক, বা যার কথা আসলে সত্যিকার মনে হবে, বা যার টা মনে হবে যে না, যদিও ২ পক্ষ থাকে কিন্তু এক পক্ষে আমাকে যেতে হবেই। সো সেক্ষেত্রে আমি কনক্লুশন এ গিয়ে এক পক্ষ নিব। কিন্তু এর আগে আমি দুজন এক্স এবং ওয়াই এর দুজনের কথাই আলোচনা করব, বা দুজনের মতামত নিয়ে আলোচনা করব। তো এখানে যদি ১ম প্যারাগ্রাফটাতে আমরা আলোচনা করব একটা দিকে, যে ক্লাসরুম থেকে টিচারকে সরিয়ে দিলেও টেকনোলজি সেই জায়গাটা নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি এর আগের মতোই যেটা করব যে আমি আমার ওপিনিয়নের পক্ষের দিকে বা বিপক্ষের, যেই দিকে আমি যে কোনো দিকেই যাই সেটা নিয়ে পক্ষ নিয়ে যদি আমি একটা প্যারাগ্রাফ লিখি, এখানে দেখুন যে লেখা আছে যে, firstly, it is easy to see the progressive rate at which technology is able to mimic both the physical and mental abilities of human beings. Mimic মানে হলো যে হুবহু নকল করা বা একই রকম হওয়া। সো বলছে যে এখানে যে যেভাবে টেকনোলজিটা আসলে মানুষের ফিজিক্যাল এবং মেন্টাল
সামর্থ্য বা ফিজিক্যালি এবং মানুষের মতোই আসলে টেকনোলজি এখন হয়ে যাচ্ছে দিনকে দিন। তারপরে গিয়ে আগের প্যারাগ্রাফের মতো আমরা যখনই একটা এরকম অপিনিয়নের সম্পর্কে স্টেটমেন্ট দেব, সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেব। এখানে বলা হয়েছে দ্য হুন্ডা রোবট। হুন্ডা রোবট সম্পর্কে বলা হয়েছে, যেটা তার শরীর নাড়াতে পারে এবং মানুষের মতো বিভিন্ন জিনিসপত্র নিয়ে সে মানুষের মতোই সে সুন্দরভাবে সে ম্যানিপুলেট করতে পারে। সো এই যে মানুষের মতো তার নকল করে কাজ করা বা মানুষের মতো দক্ষভাবে কাজ করে, সেটা এখন রোবটও সেই ধরনের কাজগুলো করতে পারছে। সো তাই দেয়ারফোর এরপরে কিন্তু আমরা একটা লাইন দেব, যেটা আসলে প্রথম আমার সেন্টেন্সটা এবং সেকেন্ড আমার এক্সাম্পলটা এই দুটো মিলে সমষ্টিগতভাবে তৃতীয় লাইনটা আসবে, যে আসলে আমি আমার এই মতটাকে আরো স্ট্রংলি, যে অনেকে বলছে যে টেকনোলজিকে সরিয়ে দেওয়া যাবে, এই মতটাকে আরো স্ট্রংলি আমি এমন একটা সেন্টেন্স লিখবো যেটা এই আমার দুটো সেন্টেন্সকে আরো স্ট্রংলি বন্ড করবে বা স্ট্রংলি এটাকে আরো শক্তি দেবে। সো আমি এখানে একটা লাইন ব্যবহার করছি যে therefore the possibility of robotic teacher, যে তাই যে সম্ভাবনা দেখা দিয়েছে যে রোবোটিক টিচার in the future truly becomes a plausible outcome given time. সো আমি এখানে বলছি যে কম্পিউটার বা রোবোটিক টিচারটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলেই সম্ভব। আসলে এটা ভবিষ্যতে বা খুব তাড়াতাড়ি হয়তোবা আমরা দেখতে পাবো। তারপর লেখা হয়েছে যে because of this it is easy to see why the argument that technology could replace the human teachers in the classroom has garnered support. তো এই জন্য বলা হয়েছে যে এখানে আরো শেষের দিকে একটা কনক্লুশন মতো দেয়া হয়েছে এই প্যারাগ্রাফটার জন্য, যে এই কারণে যে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে কিভাবে টেকনোলজি আমাদের ক্লাসরুমে যে টিচারকে রিপ্লেস করবে, সেটার জন্য মানুষ কেন বা কিছু মানুষ কেন এটা সাপোর্ট দিচ্ছে, সেটা আমরা সহজে আমাদের অপিনিয়ন, আমাদের এক্সাম্পল এগুলো থেকে আমরা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি কিছু মানুষ এইসব কারণেরই কিন্তু এটা সাপোর্ট নিচ্ছে। তারপর দেখুন আমি গত আর্গুমেন্টিভ এসেতে আমি বারবার আর্গুমেন্টিভের সঙ্গে লাগাচ্ছি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কিভাবে এসে লিখতে হয়, কিভাবে এটা কাজ করে। তারপর দেখুন আমি ব্যবহার করেছি however। howeverটা হলো একটা ট্রিগার সেন্টেন্স, যেটা ইউজ করে আমরা সহজেই আমি আমার however হলো আমি আমার মতটাকে অন্যদিকে সরাচ্ছি। যেমন আমরা ইউজ করি anyways বা something, so it's more formal to use however। however যার বাংলা হলো যাই হোক, অন্যদিকে যাই, on the other side of this argument। সো এই আর্গুমেন্টের অন্য দিকটা হলো যে ক্লাসরুমে টিচারই থাকবে, এক্ষেত্রে আমার কোনো প্রযুক্তি থাকবে না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু দেখানোর দরকার নেই। এই ক্ষেত্রে আপনারা এর আগে আর্গুমেন্টিভ অ্যাসের জন্য যে ধরনের একটা প্যারাগ্রাফ আমরা লিখেছি, যেটা সাপোর্টিভ প্যারাগ্রাফ হিসাবে, যে টিচার কেন ক্লাসরুমে থাকবে, সো এই ক্ষেত্রে আমরা সেইম একটা প্যারাগ্রাফই লিখেছি যে টিচার যে এখানে আমরা দেখিয়েছি যে আমরা এখানে দেখিয়েছি এর আগে, যাতে আমরা যা দেখিয়েছিলাম আর্গুমেন্টিভ অ্যাসেতে, যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আসলে যদি স্টুডেন্টদের পড়ানো হয় তাহলে স্টুডেন্টরা ভালো করতে পারবে না, এবং এক্সাম্পল দিয়েছি। আর এই ক্ষেত্রে আমরা কিন্তু সুন্দরভাবে লিখেছি। দেখুন তৃতীয় লাইনটা, আনফরচুনেটলি দিস ইজ সামথিং দ্যাট এ রোবোটিক টিচার সিম্পলি ক্যানট প্রোভাইড। সো এর আগে রোবোটিক টিচারকে সাপোর্ট করেছি, এখানে রোবোটিক টিচারকে সাপোর্ট করিনি। সো এই প্যারাগ্রাফটা ৩ নম্বর প্যারাগ্রাফটা পুরোপুরি আমাদের আগের আর্গুমেন্টিভ অ্যাসের একটা প্যারাগ্রাফ আমরা এখানে বসিয়ে দিয়েছি। সো এটা নিয়ে আমি আর আপনাদের জন্য বেশি কথা বলছি না, বাট এই কথা বলছি আমরা দুটো প্যারাগ্রাফ লিখেছি। একটা
টোটালি নতুন, যেটা আমরা এর আগে দেখিনি, যেটা আমরা লিখেছি এক পক্ষ নিয়ে, আর আরেকটা যেটা আমরা রোবোটিক, যেহেতু এর আগে আমরা ডিসঅ্যাগ্রি করেছিলাম সেক্ষেত্রে জন্য আমরা একটা ওইরকম ওই ডিসঅ্যাগ্রি করার এখানে অ্যাগ্রি করে একটা লিখেছি, এবং ডিসঅ্যাগ্রি করে যেহেতু এর আগে আমরা ডিসঅ্যাগ্রি করেছিলাম সেহেতু আর্গুমেন্টিভ থেকে আমি একটা পয়েন্ট এখানে লিখে দিয়েছি। এখানে কনক্লুশনটা একটু ইম্পর্টেন্ট। কনক্লুশনটাতে আমি দেখুন যে ব্যবহার করেছি both sides of the argument regarding the possibility of a technologically driven classroom have a strong support। এই লাইনটা এবং আমার যে ইন্ট্রোডাকশন লিখেছিলাম এই ইন্ট্রোডাকশনের 3 নাম্বার লাইনটার মাঝে কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আছে। দেখুন এখানে আমি লিখেছিলাম যে the argument that technology will completely replace the teacher in the classroom is a subject that is both supported and refuted by many। সো এই লাইনটার মতোই আমি এখানে লিখেছি যে both sides of this argument regarding the possibility of a technology driven classroom have strong support। আমি ওই লাইনটার মতোই এখানে লিখেছি যে ওই লাইনে বলেছিলাম যে দুদিকেরই আসলে লোক আছে, বা দুইটা আর্গুমেন্টের দুই দিকেই মানুষ এটাকে সাপোর্ট করে। সো কেউ এই দিকে সাপোর্ট করে, কেউ অন্যদিকে সাপোর্ট করে। এখানে আবার আমি সেরকম লিখে, যেহেতু আমি এখানে এর আগে দুটো প্যারাগ্রাফে দুদিকের মতকে এক্সাম্পল দেখিয়েছি বা দুই দিকের মত নিয়ে আলোচনা করেছি, সেহেতু আমি এখানে লিখেছি হ্যাঁ দুই দিকেরই সাপোর্ট আছে। আবারও হাউএভার দিয়ে আমি কিন্তু এখন একটা দিকে যাব, সেটা হলো যে আফটার অ্যানালাইজিং বোথ ক্যাম্পস, আমি দুটো ক্যাম্পকেই বা দুটো গোষ্ঠীকে বা দুটো দিককেই আমি দেখেছি। দেখার পর আমি যেটা একটা কনক্লুশনে তো আমাকে আসতে হবে, একদিকে যেতে হবে। এখানে দেখুন কনক্লুশনটা ভেরি ইম্পর্ট্যান্ট আপনার একটা সিদ্ধান্তে যাওয়ার জন্য। সো এখানে লেখা হয়েছে আফটার অ্যানালাইজিং বোথ ক্যাম্পস ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য আইডিয়া অফ হ্যাভিং এ ক্লাস রান এন্টায়ারলি বাই এ মেশিন ক্যান নট বি সাপোর্টেড। সো এখানে আমি কিন্তু আমার আর্গুমেন্টিভ এসের মতো একটা দিকে গিয়েছি, বাট সেটা আমি কিন্তু প্রথমে ইন্ট্রোডাকশনেই বুঝতে দিইনি, সেটা আমি এসে কনক্লুশনে বুঝতে দিয়েছি। এটাই আসলে মেইন ডিফারেন্স বিটুইন an argumentative essay between an argumentative essay and a discussion essay। সো এই যে আর্গুমেন্টিভ essay এবং ডিসকাশনের মধ্যে ডিফারেন্স, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো এখানে আমার কনক্লুশন এসে। অ্যাজ সাচটা একটা লিঙ্কিং ওয়ার্ড। So it is predicted that the negative aspects of the debate over computerized teaching will forever be stronger than the positive ones, and because of this computers will never replace teachers। সো এই এরকম কনক্লুশন আমরা কিভাবে লিখতে হয় সেটা দেখেছি। সো আসুন এখানে আমি একটু আপনাদের জন্য একটা জিনিস দিই, যেটা আপনাদের হোপফুলি এটা আপনাদের কাজে লাগবে। যেটা হলো যে আমি এখন একটু দুটো যেই আর্গুমেন্টিভ অ্যাসে নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং আজকে যে আমরা আলোচনা করেছি আমাদের ডিসকাশন অ্যাসে নিয়ে, দুটোর মাঝে কেমন ধরনের পার্থক্য সেটা নিয়ে আমরা একটু দেখব। এখানে ফার্স্ট অফ অল ইফ উই সি দ্য ইন্ট্রোডাকশনস অফ টু অ্যাসেস, আপনারা দেখতে পাবেন যে এখানে ইন্ট্রোডাকশন আর্গুমেন্ট অ্যাসেতে আমরা জানি কিভাবে ইন্ট্রোডাকশন হয়, কিন্তু ডিসকাশন এসে সেন্টেন্স 1 সেম, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট সেন্টেন্স 2 সেম, বা থার্ডে গিয়ে আমাদের মনে আছে যে আমরা একটা স্টেটমেন্ট অফ পয়েন্টস অফ ভিউ টু বি অ্যানালাইজ, আমরা একটা স্টেটমেন্ট অফ পয়েন্ট দিয়েছি যে আসলে আমরা কোনো দিকেই যাইনি। এর আগে থিসিসে আমরা একটা নির্দিষ্ট দিকে চলে গিয়েছিলাম, কিন্তু এই ধরনের ডিসকাশন এসেতে কোনো থিসিস না থেকে সেক্ষেত্রে আমরা একটা সেটাকে বলি আমরা স্টেটমেন্ট অফ পয়েন্টস। আমি দুটো পয়েন্ট, কোন কোন পয়েন্ট আমি কেউ সাপোর্ট করছে কেউ সাপোর্ট করছে না, এবং কোন ভিউটাকে আমি অ্যানালাইজ করতে হবে। সো দুইজনের এই যে ডিফারেন্স আছে ভিউতে সেটা আমি আলোচনা করছি। নাম্বার 4 এখানে আউটলাইন সেন্টেন্স, এখানে আউটলাইন সেন্টেন্স। এখানে আউটলাইন সেন্টেন্সটা হলো যে আমরা যে ডিসকাশন এসে আউটলাইন সেন্টেন্সটা একটু ডিফারেন্ট,
আর্গুমেন্ট এসে থেকে ডিসকাশন এসেটা আউটলাইন সেন্টেন্সটা হলো যে আমরা উভয় দিক আলোচনা করব এবং আলোচনা শেষে আমরা একটা দিকে যাব। সো আমি আর্গুমেন্ট এসে এর ইন্ট্রোডাকশন এবং ডিসকাশন এসে ইন্ট্রোডাকশনের মাঝে ডিফারেন্স আপনাদেরকে দেখিয়েছি। আর্গুমেন্ট এসে সাপোর্টিং প্যারাগ্রাফ এবং ডিসকাশন এসে সাপোর্টিং প্যারাগ্রাফের মাঝে পার্থক্য যেটা সেটা হলো যে প্রথম লাইনটাতে এখানে টপিক সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে, আর এখানে স্টেটমেন্ট অফ ফার্স্ট পয়েন্ট অফ ভিউ। আমাদের এখানে যেহেতু যেই সেন্টেন্স ইন্ট্রোডাকশনের ডিসকাশন এসে সেন্টেন্স 3তে আমার যে দুটো ভিউ থাকবে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, এখানে স্টেটমেন্ট অফ ফার্স্ট পয়েন্ট অফ ভিউ, আমি কেউ যারা এর পক্ষে সেই ভিউটা নিয়ে আলোচনা করেছি, সেই অনুসারে এক্সাম্পল দিয়েছি, সেই অনুসারে ডিসকাশন করেছি এবং সেই অনুসারে কনক্লুশন করেছি। আর প্যারাগ্রাফ 3টা হলো পুরোটা আপনি আয়নার সামনে দাঁড়ালে যেমন উল্টো আপনার প্রতিবিম্ব দেখতে পান, সেরকম প্যারাগ্রাফ 3টা হলো যে পুরোটা এটার বিপরীত, ডিফারেন্ট ভিউটা আমরা দেখেছি, সেটা এক্সাম্পল দিয়ে ডিসকাশন দেখেছি, কনক্লুশন দেখেছি। আর ডিসকাশন এসেতে যেটা কনক্লুশন সেটা হলো যে সামারি স্টেটমেন্ট অফ পজিশন। সেন্টেন্স 2টা ভেরি ইম্পর্টেন্ট। কনক্লুশনে আমরা একটা দিক নিব, একটা দিকে চলে যাব, যেটা আমার আর্গুমেন্টিভ এসেতে করার দরকার ছিল না। আর্গুমেন্টিভ এসেতে আমরা করছিলাম রিস্টেটমেন্ট অফ থিসিস, আর এখানে আমরা করেছি যে স্টেটমেন্ট অফ পজিশন। আমি একটা পজিশন নিব, আমি একটা সাইড নিয়ে ফেলবো, যে সাইডটা আমার কাছে স্ট্রং মনে হবে। তো এই ছিল আসলে আমার ডিসকাশন এসে নিয়ে আলোচনা। আশা করি আমি খুব তাড়াতাড়ি তৃতীয় লেকচারটি নিয়ে আসবো এবং আশা করি তৃতীয় লেকচারটা দেখার পর আপনারা টাস্ক 2 নিয়ে আরও কিছু ভালো নলেজ পাবেন এবং পরীক্ষা খুব ভালো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।